আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য সুখবর, সেটা হচ্ছে যে আপনাদের আর কেস নিয়ে কোনো টেনশন থাকতে হবে না, বা কেস খোঁজাখুঁজির যে সমস্যা সেটা হচ্ছে সমাধান করব। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা ল্যান্ডমার্ক যে কেসগুলো আছে সেই কেসগুলো আলোচনা করব, এবং টপিক ওয়াইজ, অর্থাৎ আমরা এই ভিডিওতে আমরা হচ্ছে যেমন ল্যান্ডমার্ক 90টা ল্যান্ডমার্ক কেস নিয়ে আলোচনা করব। কন্ট্রাক্ট লয়ের যে কেসগুলো আছে তার মধ্যে আমরা বেছে বেছে 90টা কেস ঠিক করেছি যা আপনাদের সাথে আলোচনা করব, এবং সাথে ওই কেসগুলোর সাথে যে রিলেটেড সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলো আমরা আলোচনা করব। পরবর্তীতে যখন আমরা সেকশন নিয়ে আলোচনা করব তখন আমরা এই কেসগুলো হচ্ছে রেফারেন্স হিসেবে ইউজ করব। তো আপনাদের আর কোনো সমস্যা নেই, আপনাদের কেস নিয়ে কোনো সমস্যা নেই। আমরা পরবর্তীতে প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে আমরা কি করব, যে কেসগুলো যে রয়েছে, ল্যান্ডমার্ক যে কেসগুলো রয়েছে সেই কেসগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, খুবই উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা হচ্ছে আজকে হচ্ছে কি কন্ট্রাক্ট লয়ের কেস নিয়ে আলোচনা করব, এবং কন্ট্রাক্ট লয়ের কেস যখন আমরা পুরোপুরি যখন 90টা কেস নিয়ে আলোচনা শেষ করে ফেলবো তখন আমরা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর কেস নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে পেনি ভার্সেস কেভ। ঠিক আছে, এখানে ফ্যাক্টটা কি দেখেন। At an auction, the defendant his bid withdraw before the hammer fell. আচ্ছা, এখানে হচ্ছে যে ডিফেন্ডেন্ট সে হচ্ছে কি করছে, একটা অকশনে গেছে, অকশনে যে সে হচ্ছে সেই অকশনে যে হাইস্ট বিডটা সে বলছে। হাইস্ট বিড বলার পরে অকশন আর যখন হচ্ছে হ্যামার ফল করবে তার আগেই সে হচ্ছে তার বিডটাকে উইথড্র করে। হ্যামার ফল করার আগেই সে তার বিডটা উইথড্র করে। তো অকশনার জ্যাক কোর্টে হচ্ছে মামলা করে দেয়, এবং সে বলে যে এখানে একটা পরিপূর্ণ কন্ট্রাক্ট হয়েছে, এবং সে ডিফেন্ডেন্ট যে আছে তার এই কন্ট্রাক্টটা মানতে হবে, এবং সেই যে অ্যামাউন্টটা, যে হাইস্ট যে বিডটা সেটা তার পে করতে হবে। ঠিক আছে, সরি। তো কোর্ট কি বলছে দেখেন। কোর্ট হেল্ড আ বিড ইজ অ্যান অফার উইচ ক্যান বি রিভোক অ্যাট এনি টাইম বিফোর দ্য অ্যাকসেপ্টেন্স। কোর্ট এখানে ডিফেন্ডেন্টের পক্ষে নিয়ে কথা বলতেছে, যে এই যে ডিফেন্ডেন্ট যে অফারটা করছে, যে বিটটা বলছে, সে বিটটা হচ্ছে কি একটা অফার। বিট হচ্ছে একটা অফার। তো এই অফারটা রিভোক করা যাবে কখন করা যাবে? অ্যাট এনি টাইম বিফোর দ্য অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে, আচ্ছা আমরা উদাহরণের মাধ্যমে দেখি। দেখেন, ধরেন এ এবং বি, এ একজন মানুষ, বি একজন মানুষ। এ কি করলো, এ হচ্ছে বি কে প্রপোজাল দিল। কিসের প্রপোজাল? একটা গরু কেনার জন্য একটা প্রপোজাল দিল। এর কাছে একটা গরু আছে, সে হচ্ছে বি কে প্রপোজাল পাঠাইলো। তো প্রপোজালটা কখন কমপ্লিট হবে? এ যে বি কে প্রপোজাল দিচ্ছে, এই প্রপোজাল কখন কমপ্লিট হবে? যখন বির নলেজে আসবে। বির কি হবে? নলেজে আসবে যে এ হচ্ছে তাকে একটা প্রপোজাল দিছে। যখন বির নলেজে আসলো তখন কিন্তু প্রপোজালটা কমপ্লিট হলো। এখন এই যে প্রপোজালটা দিল, এখন ধরেন বি হচ্ছে কি করলো, একসেপ্ট করলো। তো মনে মনে একসেপ্ট করলে তো হবে না। ধরেন এ হচ্ছে লেটারের মাধ্যমে বি কে হচ্ছে প্রপোজাল দিল। এখন বি কি করলো, বি হচ্ছে লেটারের মাধ্যমেই এ কে হচ্ছে জানাইলো যে হ্যাঁ আমি তোমার প্রস্তাবে রাজি আছি। ঠিক আছে, বি যখন লেটারটা পোস্ট করলো তখনই কিন্তু তার অ্যাকসেপ্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। কখন? এর ক্ষেত্রে এ যে প্রপোজাল দিল, এ যে একটু ভালো মতো বোঝার ট্রাই করেন বা একটু শোনেন, যে এ যে প্রপোজাল বি কে দিল, এই প্রপোজালটা অ্যাকসেপ্টেন্স কখন হইলো? যখন হচ্ছে এর ক্ষেত্রে হচ্ছে বি যখন পোস্ট করলো, এর কাছে কিন্তু পৌঁছায় নাই, এখনো লেটারটা এর কাছে পৌঁছায় নাই, তার আগেই এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এর ক্ষেত্রে হচ্ছে বি যে লেটারটা পোস্ট করার সাথে সাথে কিন্তু অ্যাকসেপ্টেন্সটা হয়ে গেছে। কার ক্ষেত্রে? এর ক্ষেত্রে। ঠিক আছে, এর ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সটা হয়ে গেছে। এখন ধরেন এই যে বি যে একসেপ্ট করলো, এখন বি তো রিভোক করতে পারে, তাই না? বি রিভোক করতে পারে না, যে সে যে প্রস্তাবে রাজি হয়েছে এটা কখন সে হচ্ছে উইথড্র করতে পারবে? যতক্ষণ না পর্যন্ত এর কাছে তার অ্যাকসেপ্টেন্সটা চলে গেছে, তার আগ পর্যন্ত বি হতে চাইলে তার অ্যাকসেপ্টেন্সটা রিভোক করতে পারে। যখনই বির পোস্ট করা লেটারটা এর কাছে চলে গেছে তখন কিন্তু বি এর ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হয়ে গেছে। তখন কিন্তু চাইলে কিন্তু সে কিন্তু আর তার হচ্ছে অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে কি রিভোক করতে পারবে না। তো এ যে প্রপোজাল দিছে এ কখন করতে পারবে তার হচ্ছে প্রপোজালটা রিভোক? যতক্ষণ না বি পোস্ট করতেছে। ভালো মতো খেয়াল করেন, এ হচ্ছে যে প্রপোজাল পাঠাইলো বি কে, ঠিক আছে? এখন এ হচ্ছে কখন
তার হচ্ছে প্রপোজালটা রিভোক করতে পারবে যতক্ষণ পর্যন্ত না বি লেটার পোস্ট করতেছে। বি যখনই লেটার পোস্ট করে দিল তখন এ হচ্ছে আর হচ্ছে সেটা রিভোক করতে পারবে না। আবার বি হচ্ছে কি করলো, বি হচ্ছে এ কে হচ্ছে একসেপ্টেন্স লেটার পাঠাইলো, যতক্ষণ না পর্যন্ত একসেপ্টেন্স লেটারটা হচ্ছে এর কাছে পৌঁছাচ্ছে তার আগেই হচ্ছে চাইলে বি হচ্ছে সেটা রিভোক করতে পারবে। যখন হচ্ছে বি সরি লেটারটা একসেপ্টেন্স লেটারটা হচ্ছে এর কাছে চলে গেল পৌঁছানো মাত্র, তখন আর এই কন্ট্রাক্টটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, তখন আর সেটা রিভোক করা যাবে না। যেমন এ হচ্ছে যে প্রপোজালটা দিল, বি হচ্ছে যদি পোস্ট না করে, পোস্ট যতক্ষণ না করবে তার আগ পর্যন্ত চাইলে এ হচ্ছে তার প্রপোজালটা রিভোক করতে পারবে, কারণ তখন পর্যন্ত পুরো কমপ্লিট হয় না, কারণ বি তো একসেপ্টেন্স করে নাই, সে মনে মনে হয়তো একসেপ্ট করছে, কিন্তু তাকে তো একটা কাজ করতে হবে, মনে মনে থাকলেই তো আর হবে না, তাকে একটা কাজ করতে হবে। তো সে যদি লেটারের মাধ্যমে হচ্ছে সে হচ্ছে বি কে জানায়, বা এখানে হচ্ছে মেন হচ্ছে কমিউনিকেশন, ঠিক আছে। এই যে বিটা যে প্রপোজালটা একসেপ্ট করছে, এখানে হচ্ছে যখন হচ্ছে প্রপোজালটা একসেপ্ট কখন হবে, যখন হচ্ছে কমিউনিকেশনটা কমপ্লিট হবে, অর্থাৎ এই যে বিটা যে প্রপোজাল একসেপ্ট করছে সে যখন লেটারটা পোস্ট করছে তখনই হচ্ছে এ এর ক্ষেত্রে সেটা অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, যদিও এর কাছে কিন্তু লেটারটা আসে নাই, ঠিক আছে। তখন এ আর চাইলে রিভোক করতে পারবে না প্রপোজাল, ঠিক আছে। এ বলতে পারবে না যে আমি তোকে প্রপোজাল দিছি, এখন আমার কাছে তো অ্যাকসেপ্টেন্স লেটার আসে নাই, এটা আপনার গ্রহণযোগ্য হবে না, সরি। কিন্তু বি হচ্ছে রিভোক করতে পারবে, তার অ্যাকসেপ্টেন্স রিভোক করতে পারবে। কখন রিভোক করতে পারবে, যতক্ষণ না পর্যন্ত তার পোস্ট করা লেটারটা এর কাছে পৌঁছাবে, যখনই এর কাছে পৌঁছায় গেছে তখন সেই অ্যাকসেপ্টেন্স থেকে তার রিভোক করা যাবে না। তো এখানেও শিখতে বলতেছে যে অফার, এই যে অফার উইচ ক্যান বি রিভোক অ্যাট এনি টাইম বিফোর দ্য অ্যাকসেপ্টেন্স, এই যে বি অ্যাকসেপ্ট করার আগে, অর্থাৎ এই লেটারটা পোস্ট করার আগে এ চাইলে সেটা রিভোক করতে পারবে। তো আশা করি হচ্ছে আপনারা এটা বুঝতে পেরেছেন। আর এখানে হচ্ছে সেকশন, আমাদের কন্ট্রাক্ট লয়ের সেকশন হচ্ছে 5, ঠিক আছে। তো আপনাদের হচ্ছে এই রিভোক নিয়ে যদি কখনো কোনো প্রশ্ন আসে তখন আপনারা এই কেসটা হচ্ছে আপনার রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবেন। আমাদের দ্বিতীয় নাম্বার যে কেসটা সেটা হচ্ছে কর্লিন ভার্সেস কার্বলিক স্মোক বেল কোম্পানি। এই কেসটা হচ্ছে 1893 সালের। এখানে কি হয়, একটা কোম্পানি হচ্ছে একটা স্মোক বল তৈরি করে এবং সে হচ্ছে নিউজ পেপারে অ্যাডভার্টাইজ করে যে তাদের এই স্মোক বলটা যদি কেউ ইউজ করে এবং ইনস্ট্রাক্টেড যে পদ্ধতিতে বলা আছে সেই পদ্ধতিতে যদি কেউ ইউজ করে এবং সে যদি ফ্লুতে আক্রান্ত হয়, স্টিল গট ফ্লু, তাহলে কি করবে, কোম্পানি হচ্ছে তাকে 100 ইউরো রিওয়ার্ড দিবে। তো প্লেন্টিফ কি করে, এই হচ্ছে কন্ডিশন, সে হচ্ছে এটা নিউজ পেপারে এটা দেখে এবং সে হচ্ছে এই স্মোক বেলটা ইউজ করে এবং ইউজ করার ফলেও সে হচ্ছে অসুস্থ হয়ে যায়, ঠিক আছে। তখন হচ্ছে সে হচ্ছে কোর্টে যায়, আপনার মামলা করে। এখন কোম্পানি বলতেছে যে এটা হচ্ছে একটা জাস্ট অ্যাডভার্টাইজ ছিল, এই স্মোক বেলে অ্যাডভার্টাইজ ছিল। তো কোর্ট এখানে কি বলতেছে দেখেন, কোর্ট বলতেছে কোর্ট এনফোর্স দ্য প্রমিস দ্য অ্যাড অ্যাজ এ ইউনিলেটারাল কন্ট্রাক্ট, ঠিক আছে, ইউনিলেটারাল কন্ট্রাক্ট অফার এক্সেপ্ট বাই দ্য পারফরমেন্স দ্য কোম্পানি ডিপোজিট অফ 100 ইউরো ইন দ্য ব্যাংক শো সাফিসিয়েন্ট ইন্টেনশন টু বি বাউন্ড। এখানে কোম্পানি শুধু হচ্ছে অ্যাডভার্টাইজ করে নাই, এখানে তাদের যে ইন্টেনশন ছিল রিওয়ার্ড দেওয়ার, সেটা হচ্ছে বোঝা যাচ্ছে কিভাবে, যে তারা হচ্ছে এই যে রিওয়ার্ডের যে টাকাটা সেই টাকাটা ব্যাংকে হচ্ছে তারা ডিপোজিট করে, করার পরে এবং তখন অ্যাডভার্টাইজ করে। এখানে হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউনিলেটারাল কন্ট্রাক্টটা কি জিনিস। কন্ট্রাক্ট, এই ইউনিলেটারাল কন্ট্রাক্টটা কি হয়, এখানে হচ্ছে ওয়ান পার্টি থাকে, ওয়ান পার্টি এবং অন্য যে পার্টি থাকে সেই পার্টিটা অথবা দেখেন এই কন্ট্রাক্ট ইউনিলেটার কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটা হচ্ছে একটা পার্টি থাকে, ধরেন এই যে কোম্পানি, কোম্পানি কি করলো, নিউজ পেপারে অ্যাডভার্টাইজ করলো, ঠিক আছে, কাদের সাথে অ্যাডভার্টাইজ করলো, একটা লার্জ একটা গ্রুপ, ঠিক আছে, অথবা পাবলিকের সাথে। সে কি করতেছে, যে বলতেছে যে আমাদের এই স্মোক বলটা যদি কেউ ইউজ করে তাহলে সে যদি আক্রান্ত হয় তখন কি হবে, তাকে রিওয়ার্ড দেওয়া হবে। তো এখানে কিন্তু ওয়ান পার্টি ছিল এবং এই ইউনিলেটারাল কন্ট্রাক্টটা একসেপ্ট, যে এই যে অফারটা, এই অফারটা একসেপ্টেন্স কিভাবে হয়, একটা পারফরমেন্সের মাধ্যমে। কিভাবে পারফরমেন্সের মাধ্যমে, এই যে কোম্পানি যে বললো যে তাদের স্মোক বলটা ইউজ করতে হবে, ঠিক আছে, এখানে কোম্পানি কি স্মোক বলটা ইউজ করতে হবে, অর্থাৎ একটা পারফরমেন্স করতে হবে। কেউ যদি এই পারফরমেন্স করে তখনই কিন্তু ধরে নেওয়া হবে সে হচ্ছে এই অফারটা একসেপ্ট করছে।
যেমন আমরা অনেক সময় শুনি যে কোনো কিছু হারায় যায়, তখন হচ্ছে মাইক দিয়ে কি করা হয়, প্রচার করা হয়, তাই না? যে আমার এই জিনিসটা হারায় গেছে, কেউ যদি খুঁজে পেয়ে থাকেন বা খুঁজে দিতে পারেন তাহলে তাকে হচ্ছে পুরস্কৃত করা হবে। এখানে পুরস্কারের অ্যামাউন্টটা কিন্তু ফিক্সড না, এখানে কিন্তু কন্ট্রাক্ট হয় নাই। যদি এখানে বলা হইতো যে আমার এই জিনিসটা হারায় গেছে এবং কেউ যদি খুঁজে দেবে তাকে পুরস্কৃত করা হবে এত টাকা, উল্লেখ যদি হইতো, এখানে পুরস্কৃত করা হবে, এটা আনসার্টেন। কি পুরস্কৃত করা হবে, কত টাকা পুরস্কৃত করা হবে, এটা কিন্তু কন্ট্রাক্ট না। কন্ট্রাক্টটা সবসময় স্পেসিফিক থাকবে, নির্দিষ্ট থাকবে। যে এখানে যদি বলা হইতো যে আমার গরু হারায় গেছে এবং কেউ যদি আমার গরুটা খুঁজে দিতে পারে তাহলে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে, তখন কিন্তু সেটা কিন্তু ইউনিলেটারাল কন্ট্রাক্ট হয়ে যেত। এবং যে এই গরুটা খুঁজে দিবে, কেউ যে এই গরুটা খুঁজে পাবে এবং খুঁজে দিবে তাকে, তখন কিন্তু ধরে হবে যে সে হচ্ছে এই কন্ট্রাক্টটা একসেপ্ট করছে। তো এখানেও ঠিক এরকমই ছিল যে কোম্পানি হচ্ছে কি করছে, অ্যাডভার্টাইজ করছে। এখানে শুধু মাত্র অ্যাডভার্টাইজের মধ্যে সীমাবদ্ধ কিন্তু ছিল না, এখানে কোম্পানি আরো কি করছে, এইখানে হচ্ছে 100 যে ইউরো এটা হচ্ছে ব্যাংকে ডিপোজিট করছে এবং এখানে কন্ডিশনও দিয়ে দিছে যে সরি, এইভাবে হচ্ছে যদি আমাদের এই স্মোক বলটা ইউজ করা হয় এবং তারপরে যদি কেউ যদি ফ্লুতে আক্রান্ত হয় তাকে রিওয়ার্ড দেওয়া হবে। তো কোর্ট এখানে বলতেছে যে এই যে অ্যাডভার্টাইজ ছিল, এই অ্যাডভার্টাইজটা কি ইউনিলেটার কন্ট্রাক্ট এবং কোম্পানি তাকে এই যে ফিক্সড যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা পে করতে হবে। তো আপনাদের যখন এই ইউনিলেটার কন্ট্রাক্ট সম্পর্কে কোনো প্রশ্ন আসবে, যখন আপনারা লিখবেন, তখন আপনারা এই কেসটা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। আমরা 3 নম্বর যে কেসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে স্মিথ ভার্সেস হাক্স, 1871 সালে। তো এই মামলায় কি হয়, একজন ক্রেতা যিনি একটা শপে যায় এবং সেখানে সে কিছু ওটস কেনে, যেটা সে মনে করে যে এটা পুরনো, কিন্তু সে আসলে নতুন ওটস কিনে নিয়ে যায়। ঠিক আছে, সেখানে সেলারও তাকে কোনো মিসলিড করে নাই। সে নিজের ভুলের কারণে সে মনে করে যে সে যেগুলো কিনতেছে সেগুলো কি পুরানো, কিন্তু আসলে সে নতুন কিনে নিয়ে যায় এবং পরবর্তীতে সে মামলা করে। এখানে কি হয়, এখানে হচ্ছে আমাদের যে কন্ট্রাক্ট ল আছে সেখানে হচ্ছে সেকশন 22 ইউনিলেটারাল মিস্টেক বা একপাক্ষিক ভুল। এখানে কি হয় যে যখন একটা চুক্তি হয় এবং চুক্তির কোনো একটি পক্ষ মিস্টেক করে, তখন সেই চুক্তিটা কিন্তু ভয়েড হয়ে যায় না। একপাক্ষিক ভুলের কারণে সেই চুক্তিটা কিন্তু আপনি কি নট ভয়েড। তো এখানে কোর্ট কি বলে দেখেন, কোর্ট ইট ইজ স্ট্যান্ড ইউনিলেটারাল মিস্টেক বাই দ্য বায়ার ওয়াজ নট গ্রাউন্ড টু বি ভয়েড দ্য কন্ট্রাক্ট। অর্থাৎ এই যে কন্ট্রাক্টটা, সেই কন্ট্রাক্টটা কি হয়, মিস্টেক হয় ইউনিলেটারাল মিস্টেকের কারণে এই কন্ট্রাক্টটাকে ভয়েড বলা যাচ্ছে না, কারণ এখানে হচ্ছে একপাক্ষিক ভুল। এখানে যদি দুটা পক্ষে যদি ভুল করতো তাহলে সেটা কিন্তু ভয়েড হয়ে যেত। যদি দুটা পক্ষই ভুল করতো তাহলে সেটা কি হতো, ভয়েড। যেহেতু সেটা একপাক্ষিক ভুল, সেখানে কিন্তু সেটা কিন্তু ভয়েড বলা যাচ্ছে না। এই ছিল আমাদের 3 নম্বর কেস, স্মিথ ভার্সেস হাক্স। তো যখন আপনাদের হচ্ছে সেকশন 22 অর্থাৎ ইউনিলেটারাল মিস্টেক সম্পর্কে কোনো প্রশ্ন আসবে, তখন আপনারা এই কেসটা সম্পর্কে লিখতে পারেন রেফারেন্স হিসাবে। আমাদের 4 নাম্বার যে কেসটা সেটা হচ্ছে হাইড ভার্সেস রেঞ্জ। এটা হচ্ছে 1840 সালের মামলা। তো এখানে কি হয়, এখানে হচ্ছে ডিফেন্ডেন্ট যিনি, উনি হচ্ছে একটা অফার করে যে তার একটা জমি আছে, সেই জমিটা সে বিক্রি করবে। ঠিক আছে, সে জমিটা সে বিক্রি করবে। তো প্লেইনটিফ যিনি, উনি কাউন্টার একটা অফার দেয়। সে বলে যে আমি তোমার এই জমিটা 950 ইউরোতে কিনতে রাজি আছি। তো এটা হচ্ছে যে ডিফেন্ডেন্ট সেটা হচ্ছে রিফিউজ করে দেয় যে না, আমি আমার জমি 100-তে বিক্রি করব। তো প্লেন্টিফ কি করে যে সে হচ্ছে পরবর্তীতে সে হচ্ছে কোর্টে যে মামলা করে এবং বলে যে আমি 1000 ইউরোতে কিনতে রাজি হয়েছি, সেটা হচ্ছে আমার কাছে সে বিক্রি করেনি। তো এখানে কি হয় যে কোর্ট কি বলে যে ওয়ান্স দ্য প্লেন্টিফ মেড এ কাউন্টার অফার ইট টার্মিনেট দ্য অরিজিনাল অফার, হি কুড নট লেটার অ্যাকসেপ্ট দ্য অরিজিনাল অফার। অর্থাৎ এই যে এ অফার করলো বি কে, তার হচ্ছে জমিটা বিক্রি করবে 1000 টাকায়। ঠিক আছে, তো বি আবার কি বললো যে আমি তোমার জমিটা কিনতে রাজি আছি 950। সে হচ্ছে এটা কিন্তু তখন সে আবার কাউন্টার অফার করলো। যখনই একটা অফারে কাউন্টার অফার হয় তখন এই প্রথম যে অফারটা, সেই অফারটা কিন্তু টার্মিনেট হয়ে যায়। পরবর্তীতে বি 1000 টাকাতেই সে কিনতে রাজি হয়েছে এবং সে যে কোর্টে বলতেছে যে কি আমি
কেনা, আমি 1000 টাকাতে কিনতে রাজি হয়েছি, 1000 ইউরোতে কিনতে রাজি হয়েছি, সে একসেপ্ট করছে, কিন্তু সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কারণ কি? কারণ সে হচ্ছে কাউন্টার একটা অফার করছিল। যখনই কোনো অফারে কাউন্টার অফার করা হবে, প্রথম যে অফারটা, সেই অফারটা অটোমেটিকলি টার্মিনেট হয়ে যায়। তো এটি ছিল আমাদের এই হাইড ভার্সেস রেঞ্জ মামলাতে, যে ডিফেন্ডেন্ট যিনি, উনি হচ্ছে কি করে, অফার করে 1000 ইউরোতে বিক্রি করবে, আর প্লেন্টিফ যিনি, উনি কি কাউন্টার একটা অফার দেয় এবং বলে যে 950 ইউরোতে সে কিনতে রাজি আছে। তখন কিন্তু সে কিন্তু প্লেন্টিফ একটা কাউন্টার অফার দিয়ে দেয়। যখনই সে কাউন্টার অফার দিয়ে দেয়, অরিজিনাল যে অফারটা, সেই অফারটা অটোমেটিকলি টার্মিনেট হয়ে যায়। ঠিক আছে? তো আমাদের 4 নম্বর কেসটা এটা ছিল, যে আপনাদের যদি এই রিলেটেড কোনো প্রশ্ন আসে, তখন আপনারা এই মামলাটা রেফারেন্স হিসেবে ইউজ করবেন। স্ক্রিনশট নিয়ে রাখুন। এখন আমরা যে কেসটি দেখবো সেটা হচ্ছে বেইনি ভার্সেস ভ্যান তিনহোভ। ঠিক আছে? এই মামলায় কি হয়, ডিফেন্ডেন্ট হচ্ছে কি করে, আপনার একটা হচ্ছে প্রপোজাল দেয়, প্লেন্টিফ একটা প্রপোজাল দেয়। তো এই প্রপোজালটা দেওয়ার পরে সে হচ্ছে রিভোক করে ফেলে, আমরা জানি, আমরা প্রথম যদি কেসটা যদি আমরা ভালো মতো দেখে থাকি, তাহলে আমরা কি জানি, যে প্রপোজালটা কখন কমপ্লিট হয়, যখন এই পির কাছে, প্লেন্টিফের কাছে এই প্রপোজালটা যায় পৌঁছায়, অর্থাৎ নলেজে যখন আসে, তখন প্রপোজালটা কমপ্লিট হয়ে যায়। আর এটা একসেপ্ট কখন হবে, যখন ডি এর ক্ষেত্রে এটা একসেপ্ট কখন হবে, যখন এই প্রপোজালটা একসেপ্ট যখন হবে, যখন এই পিটা যখন লেটারের মাধ্যমে, অথবা কোনো একভাবে লেটারের মাধ্যমে, ধরেন হচ্ছে পি হচ্ছে পোস্ট করে দিল, লেটারের মাধ্যমে পোস্ট করলো যে আমি তোমার এই অফারে রাজি আছি। পোস্ট করছে ধরেন 1 জানুয়ারি। ঠিক আছে? এই অফারটা পৌঁছাইছে হচ্ছে পির কাছে হচ্ছে কত, 1 জানুয়ারি। এবং পি এই 1 জানুয়ারিতে সে হচ্ছে পোস্ট করে দিয়েছে যে সে এটাতে রাজি আছে। এখন এই লেটারটা যায় পির কাছে পৌঁছাইছে কবে, 3 জানুয়ারি, সরি 3 জানুয়ারিতে। 3 জানুয়ারিতে এটা হচ্ছে ডিফেন্ডেন্টের কাছে পৌঁছেছে। এখন ডিফেন্ডেন্ট কি করছে, এই যে প্রপোজালটা দিচ্ছে, এই প্রপোজালটা রিভোক করছে কততে, 2 জানুয়ারিতে। সেটা রিভোক করছে। কিন্তু এই রিভোক যে করছে, এই রিভোকেশন, এটা কি প্রপারলি হয়েছে কি হয় না, এটা হচ্ছে আমাদের এই মামলাতে দেখব। যখন এই প্রপোজালটা রিভোক করা যায়, তো কখন সেটা রিভোক করা যেত, যতক্ষণ না পি সেটা পোস্ট করছে। পি যখনই সেটা পোস্ট করে ফেলছে, তখন এটা প্রপারলি একটা কন্ট্রাক্ট হয়ে গেছে। পি যদি এটা পোস্ট না করতো, তখন যদি ডিফেন্ডেন্ট যদি এটা রিভোক করতো, তখন কিন্তু সেটা রিভোকেশন হইতো, প্রপারলি রিভোকেশন হইতো। কিন্তু এখন রিভোকেশন হবে না। কারণ কি? কারণ পি হচ্ছে, অর্থাৎ প্লেন্টিফ, সেটা হচ্ছে একসেপ্ট করে ফেলছে। একসেপ্ট করার পরে সেটা হচ্ছে কন্ট্রাক্টে পরিণত হয়েছে। তো এখানে কি হয়েছে মামলায় দেখেন, রিভোকেশন অফ অ্যান অফার ওয়াজ পোস্টেড আফটার দ্য অফারি হ্যাড অলরেডি পোস্টেড অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ এই যে অফারটা অ্যাকসেপ্ট হয়েছে, এই অ্যাকসেপ্ট হওয়ার পর হচ্ছে সে হচ্ছে এই রিভোকেশনটা করছে। ঠিক আছে? তো কোর্ট এখানে বলতেছে অ্যাকসেপ্টেন্স ওয়াজ কমপ্লিট অন পোস্টিং। অ্যাকসেপ্ট কখন কমপ্লিট হতো, যখন হচ্ছে সে হচ্ছে পোস্টটা করছে, তখনই সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে। রিভোকেশন ইজ অনলি ইফেক্ট আপন রিসিপ্ট। যখন এই প্লেন্টিফ হচ্ছে সেই রিসিপ্ট হইতো, যে হ্যাঁ সে হচ্ছে অফারটা পাইছে, ঠিক আছে, অফার করছে, সেটা আমি জানলাম। ঠিক আছে? আমাকে হচ্ছে কেউ একজন অফার করছে, আমাকে হচ্ছে আমার বন্ধু অফার করছে যে তার একটা গরু আছে, সে আমার গরুটা বিক্রি করবে, আমি জানছি। ঠিক আছে? এখন আমি কোনো কিছু করি না, আমি তাকে জানাই নাই। ঠিক আছে? সেই সময় কিন্তু ফোন ছিল না সেরকম, তো লেটারের মাধ্যমে হইতো। ঠিক আছে? এখন আমার বন্ধু আমাকে ফোন করে বলছে যে আমার একটা গরু আছে, সেটা সে বিক্রি করবে। আচ্ছা, আমি শুনলাম। ঠিক আছে? শুনলাম। এখন আমি কোনো কিছু করি, আমি তাকে জানাই নাই যে আমি কিনা রাজি আছি। যতক্ষণ পর্যন্ত আমি তখন জানাবো, সে কিন্তু তার অফারটাকে কি করতে পারে, রিভোক করতে পারে। যখনই আমি তাকে জানাই দিলাম ফোন করে যে হ্যাঁ বন্ধু, আমি তোমার গরুটা কিনতে রাজি আছি, তখন তারপরে কিন্তু সে কিন্তু আর রিভোক করতে পারে না। তো এই মামলা তো সেরকম, যে এই যে ডিফেন্ডেন্ট, সে হচ্ছে অফার দেয়, এবং অফার দেওয়ার পরে কি করে, সে হচ্ছে তার অফারটা রিভোক করে। ঠিক আছে? রিভোক কখন করে, যখন প্লেন্টিফ হচ্ছে অলরেডি পোস্ট করে দেয়, তার অ্যাকসেপ্টেন্স লেটারটা সে হচ্ছে অলরেডি পোস্ট করার পর ডিফেন্ডেন্ট কি করে,
অ্যাকসেপ্ট করে, যদিও এই পোস্টটা হচ্ছে ডিফেন্ডেন্টের কাছে পৌঁছায় নাই। পির কাজ কখন শেষ? পির কাজ যখন শেষ, পি হচ্ছে একসেপ্ট করছে, এই পোস্টটা করে তার অ্যাকসেপ্টেন্সটা প্রুভ হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল এই মামলা।